গল্প প্রণয়ের সুর সিজন ২ গল্প পর্ব ২ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। রূপ নামক ব্যক্তির গালে সজোরে এক চর বসিয়ে দিল রাহা। রাগে কাঁপছে রীতিমতো। মেয়েটা কত বড় বেয়াদব হলে এরকম কুৎসিত একটা মন্তব্য করতে পারে ছেলেটা। রাহা জোর গলায় বলে উঠল, অসভ্য লোক। রূপ বরাবরই অসভ্য। মিস, চরের বদলে চর নয়, এমন কিছু দেব যা সারা জীবনের জন্য তোমার জীবনে আদার ডেকে আনবে। এরকম সস্তা ধমকি অন্য কোথাও গিয়ে দেন, ফালতু লোক কোথাকার, দিনটাই খারাপ। রাহা গটগট পায়ে গেট থেকে বেরিয়ে গেল। রূপ কিছুক্ষণ তাকিয়ে থেকে পকেট থেকে মোবাইল বের করলো, ডায়াল করলো সাহিলের নম্বরে। দুবার বাজার পর ফোনটা রিসিভ করলো সাহিল। রূপ রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এত সময় লাগে একটা ফোন কল রিসিভ করতে? তুই তো এমন সময় ফোন করিস না, ক্লাসে থাকিস তাহলে। একটা মেয়ের ডিটেলস চাই আমার। সাহিল কেসে উঠল, বলল, তোর বড় ভাই এখনও অবিবাহিত রূপ, তুই কি করে বিয়ের কথা বলছিস? কে বলল তোমাকে বিয়ে করব? মেয়েটা বড্ড জেদি আর একরকম, এর তেজ একটু কমাতে চাই, এইটুকুই। মানুষকে এসব বলার আগে নিজের দিকে তাকা। তুই কি? হ্যাঁ ভাইয়া, সাহায্য করার হলে করো, না হয় ওই মেয়ের হয়ে ওকালতি করবে না। পুচকে একটা বাচ্চা মেয়ে আমার গালে চর মেরেছে, কত বড় সাহস! সাহিল চেঁচে বলে উঠল, কি? তোকে চর মেরেছে? এই অসাধ্য কে সাধন করলো? কে সে সাহসী কন্যা? সাব্বির সাহিলের পেছন থেকে এসে বলল, কী হয়েছে সাহিল ভাই, কে কাকে মারল? সাহিল খুশি হয়ে বলল, কে মেরেছে তা বড় কথা নয়, কাকে মেরেছে সেটাই দেখার বিষয়। বাবা মা, আমি যা করতে পারিনি ওই মেয়েটা তা পেরেছে। রূপ, তুই মেয়েটার একটা ছবি দে, আমি সব তথ্য বের করছি। রূপ বিরক্তি নিয়ে বলল, দরকার নেই। ফোনটা কেটে দিতেও সময় নিল না। নিজের ভাই কিনা অন্য মেয়ের পক্ষে নিচ্ছে। শিলা এগিয়ে আসলো এক পাশে। নেহা সেখানে দাঁড়িয়ে। শিলার মূল উদ্দেশ্য মেয়েটা সম্পর্কে জানা। আগে তো কখনো দেখেনি, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। শিলা নেহার কাঁধে হাত রাখতে নেহা চমকে পিছনে তাকালো। শিলা বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেশ চেনা চেনা লাগছে তোমাকে। নেহা চমৎকার হেসে বলল, চেনা চেনা লাগে তবু অচেনা। শিলা জিজ্ঞেস করলো, তোমার নাম? নেহা চুপ মেরে গেল কিছুটা। নেহা নাম পরিচিত হবে কি? নিখিল নিশ্চয়ই নেহার কথা এই মেয়েটিকে বলেছে। নেহাকে প্রাক্তন স্ত্রী বলে পরিচয় করিয়েছে হয়তো। প্রাক্তন কথাটা ভেবেই নেহার বুক চিরে বেরিয়ে আসলো একটা দীর্ঘশ্বাস। চাপা কষ্টটা বেরিয়ে আসতে চাইল পুরোদমে, তবু নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, ইরফা। আইরিন আপুর পরিচিত। শিলা হালকা হেসে বলল, ইরফা, কোথায় যেন দেখেছি আমি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ইতালির রোম শহরে একটা শপিং মলে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে। নেহা কিছুটা অবাক হলো, তারপরেও শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। তোমাকে কিন্তু আমি ফলো করি, তোমার কাজগুলো অসাধারণ। চলো তোমাকে আমার হবু শ্বশুরবাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিই। নেহা মনে মনে হাসলো, মেয়েটা কি বোকা! নিজের হবু স্বামীর পূর্বের স্ত্রীকে এখনও দেখেনি, এটা কি করে সম্ভব? নাকি অভিনয় করছে মেয়েটা? নেহা চুপ রইল। শিলা নেহার হাত টেনে সামনে এগিয়ে গেল। একসাথে কি যেন ফসুর ফাসুর করছে সব কাজিনরা। সাব্বির, জেরিন, নিশাত, রোহান, শৈলী, শুভ, বৃষ্টির, টয়া। আইরিন অন্য পাশে বিরক্তি নিয়ে স্টেজে বসে আছে। নিখিল, মিহির আর তার বন্ধুরা ঘরের ভিতর নিশ্চয়ই এখন মহিলা সমিতির সব লোক তাদেরকে জামাই আপ্যায়ন করছে। নেহা নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করল, এই মেয়েটার প্রতি অনেক বেশি রাগ নেহার। নেহার মনে হয় মেয়েটা শুধুই গুটি খেলোয়াড়, অন্য কেউ। কিন্তু কে সে, যার এত বড় শত্রু তার চৌধুরী বাড়ির সাথে? নেহার এবার হাসি পেল। শিলা সবার সামনে গিয়ে হাসি মুখে দাঁড়িয়ে বলা শুরু করলো, ইরফা। ইরফার নাম শুনে চোখ ছোটো ছোটো করে তাকায় সবাই। নিশাত তো বলেই বসে, কে ইরফা? নেহা চোখের ইশারায় তাকে থামতে বলে। জেরিন বুঝতে পেরে নিশাতের পিঠে ছোট্ট করে চিমটি কেটে মিনমিন করে বলল, চুপ থাক। শিলা বলে উঠল, কে আবার? এই তো ইরফা আমার সাথে দাঁড়িয়ে। সাব্বির উপর নিচ মাথা নেড়ে বোঝালো, তারা বুঝেছে।
শিলা বলতে শুরু করলো, জেরিন আর বৃষ্টি নিখিলের ছোট বোন দুজন, নিশাত, রোহান আর নিজুম নিখিলের মেজো চাচুর সন্তান, আর সাব্বির হচ্ছে নিখিলের প্রতিবেশী। সাব্বিরের আশেপাশে তাকিয়ে বলে উঠল, নদীকে চেরাচ্ছে, সমুদ্র কোথায়? জেরিন সাথে সাথে সাব্বিরকে একটা গুঁতো মারল। শিলা বলে উঠল, নদী সমুদ্র মানে? টয়া বলে উঠল, আরে ওসব কিছু না শিলা, তুমি যাও না, বাকিদের সাথে পরিচয় করিয়ে দাও। আর হ্যাঁ, শুধু নিখিলের সাথে পরিচয় করতে যেও না। শিলা কিছু বলতে যাবে তার আগেই নেহা বলে উঠল, আপনি কিছু মনে করবেন না, নিখিল ভাই আমাকে তেমন পছন্দ করে না তো, তাই আর কি। শিলা অন্যদিক তাকিয়ে বলল, ওই যে ওখানে দাঁড়িয়ে মিলি আন্টি, ওটা হচ্ছে নিখিলের ছোট চাচি। তার পাশেই মফিজুর চৌধুরী, তার ছোট চাচা। মিহির, আইরিন নিখিলের বড় মামার ছেলে মেয়ে, শুভ, শৈলী মেজো মামার, টয়া নিখিলের খালাতো বোন, সাহিল রাহাত নিখিলের ফ্রেন্ড। নেহা চুপচাপ সব শুনছে। তা দেখে সাব্বির, জেরিন বেশ চিন্তিত, এই মেয়েটার এত দুর্যোগ কোথা থেকে আসলো। এতক্ষণে তো শিলাকে লাগিয়ে দিত এক চর। বৃষ্টি জেরিনের দিকে তাকিয়ে বলে উঠল, নেহা এখন আর আগের মতো কথা বলে না আপু, তার চঞ্চলতা হারিয়ে গেছে নীরবতার ভিড়ে। জেরিন, সাব্বির দুজনেই চুপসে গেল। তাদের ভিতরে চাপা কষ্টটাও যেন আজ নাড়া দিয়ে উঠল। তারা কি করে ভুলবে সেই দিনগুলোর কথা, যখন তাদের পরিবারের সবাই ছিল একসাথে, তাদের পরিবারের সর্বত্র ছড়িয়ে ছিল সুখের ছোঁয়া। নেহা একজন মাত্র মানুষ, অন্য সবার কাছে হয়তো তা খুব সাধারণ শোনাবে, তবে তার পরিবারের কাছে পুরো পরিবারের প্রাণ ছিল এই মেয়েটা, যাকে কিনা তার ভাই মূল্য দিতে পারেনি। হারিয়ে ফেলেছে এই মেয়েটাকে, যাকে ঘিরেছিল সব শান্তি। মেয়েটা হারিয়ে গেল, সাথে নিয়ে গেল তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের হাসি। একটা বাবার আদরের কন্যা নিজের বাবাকে ঘৃণা করে, সেই বাবাটা কি করে ভালো থাকে। তার প্রত্যেকে দেখেছে একজন স্বামী তার স্ত্রীর বিরহে কতটা পড়ছে। একজন বাবা মেয়ের থেকে দূরে গিয়ে ভালো থাকার অভিনয় করে আসছে প্রতিটা দিন। নিজের ভাইয়ের প্রতি অগাধ অভিমান জমেছে জেরিনের। সে চায় তার ভাইয়ের মতো এমন করে কেউ ভালো না বাসুক, যে ভালোবাসাতে বিশ্বাস নেই। মেহের বৃষ্টির হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে। মিহিরের গম্ভীর কণ্ঠস্বর, আমার দিকে তাকাও বৃষ্টি, কিছু কথা বলার আছে আমার। আপনার কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার মিহির? কেন, কি অপরাধ আমার? তোমাকে ভালোবেসেছি শুধু এটুকুই। আপনি ভালোবাসা বুঝেন? কীভাবে ভালোবাসতে হয় জানেন? আপনি কি আপনার বন্ধুর মতো? আমি নেহা নই মিহির, যাকে সহজ সরল পেয়ে ঠকিয়েছেন আপনার বন্ধু। নিখিলকে ভালো করে এখনো বুঝতেই পারোনি তুমি। ওর মতো করে ভালোবাসতে হয়তো আমিও জানি না। তোমরা যে যাই বলো, আমি জানি ঠিক কতটা ভালোবাসে নিখিল নেহাকে। বৃষ্টি নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, ভালোবাসা কোনো সুপার শপে পাওয়া চিপসের প্যাকেট না মিহির। ভালোবাসলে সম্মান দিতে জানতে হয়, আগলে রাখতে হয়, বিশ্বাস করতে হয়। নিজের ভাইয়ের বোনের শাস্তি আমাকে কেন দিচ্ছ তুমি? সবাই একরকম হয় না, বিশ্বাস করো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি বাসি না, ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গেছে আমার। রাস্তা থেকে সরো, মামাতো ভাই হও, ভাইয়ের মতো থাকো না হয়, আমিও তোমাকে সম্মান দিতে ভুলে যাব। বৃষ্টি চলে যেতে উদ্যোগ নিল। পেছন থেকে মিহির বলে উঠল, যদি আবার তোমার মনে কখনো বসন্ত আসে, কখনো যদি ভালোবাসার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস জন্মায়, যদি মনে হয় কাউকে ভালোবাসতে পারবে, তবে আমার নামটি আগে নিও প্রিয়। তুমি জানো তো, তুমি হিনা আমার প্রতিটা দিন শীতের তীব্রতম রুক্ষতার মতো, গ্রীষ্মের দাবানলের মতো। একটি অনুরোধ, যদি ফিরো, তবে এক চিলতে বসন্ত হয়ে ফিরো। এই রঙবিহীন জীবনে ভালোবাসার রঙে রাঙিয়ে দিও আমাকে। বৃষ্টি পেছনে ফিরে তাকালো না। চোখ ভিজে এসেছে মেয়েটার। কি করবে সে? মিহিরের গভীর প্রেম পদ্মের মতো বিছিয়ে রাখা ভালোবাসাকে করিয়ে নিতে যে বৃষ্টির ভীষণ রকম ভয় করে, হারিয়ে ফেলার যন্ত্রণা যে সে সইতে পারবে না। দৌড়ে প্রস্থান করলো বৃষ্টি। মিহির এখনও তার পানে তাকিয়ে। এতটা নিষ্ঠুর কেন হয় বারবার মেয়েটা? একটাবার বলা যায় না মিহির, বৃষ্টি শুধু তোমারই, শুধুই তোমার। রোহান ভাইয়া সাব্বিরের ভাইয়াকে দেখেছ? রোহান বিরক্তি নিয়ে তাকায় তোহার দিকে, রাগী কণ্ঠে বলে ওঠে,
আমাকে কি শুধু চোখে পড়ে? পুরো বিয়ে বাড়িটা কি আর কাউকেই খুঁজে পেলি না জ্বালানোর মতো? তুহা মিনমিন করে বলল, তেমন কাউকে তো চিনি না ভাইয়া, সবাই তো তোমাদের আত্মীয়। না চিনলে এসেছিস কেন? তোকে কে বলেছে আসতে? তোর বাবা না প্রতিদিন বলে আমার নাকি ভালো লাগে না। এখন নিজের মেয়ে আমাদের বাড়ির মানুষের সাথে কেন পাঠিয়েছে? নির্লজ্জের মতো কেন ঘুরিস আমার আশেপাশে? বুঝতে পারিস না তোকে আমার এক ফোঁটাও পছন্দ না? তুহার চোখ থেকে পানি চলে আসলো। রুহান ভাইয়া সবসময় তাকে শুধু অপমানই করে। বাকি সবার সাথে তো কত মিষ্টি করে কথা বলে, শুধু তাকেই দেখতে পারে না। এত কিসের রাগ তুহার উপর রুহানের? আর কখনো সামনে আসবে না এই ছেলের। তুহা চোখ মুছে এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে গেল মেয়েটা। রুহান দেখেও দেখল না যেন। তুহা গিয়ে পড়ল বৃষ্টির সামনে। তুহাকে কাঁদতে দেখে বৃষ্টি বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে তুহা, কাঁদছিস কেন? তুহা ঠোঁট উল্টে বলল, রুহান ভাইয়া কি করছে আবার শয়তানটা? আমি কি খুব খারাপ বলো তো আপু? উনি সবসময় শুধু আমাকে বকা দেয়, অপমান করে কথা বলে। আন্টি জোর করেছিল বলেই তো আমি এসেছি তোমার বোনের বিয়েতে। আর কখনো যাবো না তোমাদের বাড়িতে, তোমার ভাইয়ের সামনেও না। বৃষ্টি তুহার মাথায় হাত রেখে বলল, বোন আমার এমন করে না পাখি, রোহানকে বকে দেব আমি। আর কান্না করিস না প্লিজ। তুহাকে নিশাতের কাছে রেখে বৃষ্টি গেল রোহানকে খুঁজতে। আজ দিবে কয়েকটা ধরে সবসময় শুধু মেয়েটাকে বিরক্ত করে। তুহার কান্না দেখার সময় কি নিশাতের হবে? সে তো বান্ধবীকে বলতে ব্যস্ত, জানিস কি হয়েছে? পাত্রপক্ষের একটা ছেলেকে অনেক ভালো লেগেছে, ছেলেটা কি কিউট। তুহার সাথে সাথে বলে উঠল, সি সি সি, কী সব বলছিস? তুই কি ভালো হবি না? ভাইয়া বলেছে এখন পড়াশোনা করার বয়স, মাত্র ক্লাস 10-এ পড়ি আমরা। নিশাত বিরক্তি নিয়ে বলল, ধুর শিশির ভাইয়া। ভাইয়াটা সেকা খাওয়ার পরে একেবারে পানসে হয়ে গেছে। সাব্বির ভাইয়া থেকে কিছু শিখলেও পারিস নাকি? চল তো ওদিকে গিয়ে দেখি আর কাউকে ভালো লাগে কিনা। তুহা না করলো, কিন্তু নিশাত তো নিশাতই। মেয়েটাকে টেনে টুনে সাথে ধরে নিয়ে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। রাত 9টা বাজছে ঘড়িতে। বসার ঘরের নিকটবর্তী আত্মীয়ের ভিড়। নিখিল কখন থেকে সোফায় বসে আছে, তবে তার দৃষ্টি আবদ্ধ উপরের ঘরটায়। ওর কেন যেন মনে হচ্ছে ওখানে নেহা আছে। কিছুতেই আজ নিজেকে মানাতে পারছে না। নেহা নেই কোথাও, নেই কথাটা ভাবতে পারে না। নিখিলের বুকের ভেতর চিনচিন ব্যথাটা কেমন বেড়ে যায় মুহূর্তেই। এত তো মানুষের প্রিয়, আজ নিখিল শুধু প্রিয় মানুষটার কাছেই অপ্রিয়। মিলু বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। শিলার কথাগুলো বিশ্বাস হচ্ছে না তার। নেহা মেয়েটা মোটেও খারাপ হতে পারে না। সে যদি সব সত্যিটা জানতে পারত, কিন্তু কে বলবে তাকে সব কিছু? কার কাছ থেকে জানতে পারবে সে অতীত? মিলি বেগম চান না কোনো মতেই নিখিলের সাথে শিলার বিয়ে হোক। কেউ তার ভালোবাসার মানুষের থেকে আলাদা হয়ে যাক। যদি সত্যি নিখিল নেহাকে একে অপরকে ভালোবাসে, তবে তিনি কিছুতেই ওদের মাঝে অন্য কাউকে আনবে না। এত বড় অন্যায়টা তিনি করতে পারবেন না। শিলার মা এগিয়ে আসলো মিলির কাছে, এসে বলল, মিলি নিখিলকে নিয়ে আয়, যা ওদের বিয়ের কথাটা আজও সবাইকে বলে দিই। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, তো দেরি কিসের? মিলি বেগম হতাশ চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপা অন্যদিন হলে হয় না? শিলা এগিয়ে এসে বলল, আন্টি অন্যদিন কেন? তুমি জানো আমি খুব করে চাই নিখিল আমার হোক। মিলি বেগম এবার বেশ কঠোর কণ্ঠে বলল, নিখিল বিবাহিত শিলা, যতদিন না আগের স্ত্রীর অনুমতি দিচ্ছে বা তাদের ডিভোর্স হচ্ছে, ততদিন তুই চাইলেও তো আর বিয়েটা হয়ে যাবে না। শিলার আগে চোখে তাকালো, উচ্চ কণ্ঠে বলল, বিয়ে তো আমি করবই যেভাবেই হোক। ওই নেহার থেকে কীভাবে ডিভোর্স নেওয়াতে হয় ভালো করে জানা আছে আমার। মিলি বেগম চলে গেলেন সেখান থেকে। সাব্বির পেছনে দাঁড়িয়েছিল, পেছন থেকে বলে উঠল, বেশ রহস্য করছেন দেখছি শিলাপা। নেহাকে সত্যি চেনেন না নাকি? না চেনার ভান ধরেছেন। একটা কথা কিন্তু সত্যি, নিখিল যদি জানে তার নেহাকে নিয়ে আপনি এমন কথা বলেছেন, ভাবতে পারছেন আপনার কি হবে? শিলার মা এগিয়ে এসে দাঁড়ালো মাঝে, হাতে তার কিছু একটা আছে। হামিদা বেগম বিরক্তি হলেন, এরকম একটা দামড়া ছেলে তার এত কিছু জেনেও চুপ থাকছে কি করে?
এতগুলো মানুষের সামনে অযথাই একটা কাহিনী হবে। এখন যদি ছেলেটা কিছু বলতো তাহলে মেয়েটার মা এসব করার কোনো সাহসই পেত না। মনিরা বেগমের ডাকে নিখিল সেখানে গেল। নিখিল যেখানে যেতেই মনিরা বেগম বলল, আপনারা সবাই এখানে আসেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আমার মেয়ে শিলা আর নিখিল একে অপরের ভালো বন্ধু। তারা তাদের বন্ধুত্বটাকে একটা নতুন নাম দিতে চাচ্ছে। খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আজ তাই আংটি পরিয়ে রাখতে চাই। হামিদা বেগম শাহ আলম চৌধুরীর দিকে তাকালো রাগী চোখে। শাহ আলম চৌধুরী অসহায়ভাবে তার ওই দিকে তাকিয়ে সেতারা বেগম এসে কিছু বলতে যাবে তার আগেই মিহির পেছন থেকে বলে উঠল, নেহা। নিখিলের হাত তখনই ছুটে গেল মনিরা বেগমের হাত থেকে। নিখিল পেছনে তাকিয়ে দেখল মিহির তাকিয়ে আছে দোতলার দিকে। নিখিলের হৃদস্পন্দন দ্রুত হলো। বুকের বাঁ পাশে হাত রেখে জোরে নিঃশ্বাস নিল। এটা কি সত্যি হবে, নাকি মেয়েটা আবারও আসবে, কল্পনা হয়ে হারিয়ে যাবে ধোঁয়াশায়? নেহার নাম শুনে মনিরা বেগমও পিছু ঘুরল। শিলার হাতে বাড়ি খেয়ে তার হাত থেকে আংটি দুটো ছিটকে পড়ে গেল দূরে। শিলা মনে মনে বলল, তুমি এসে মোটেও ঠিক করোনি নেহা। তুমি জানো না আমার জিনিস আমি ঠিক হাসিল করে নেব। নিখিল তাকালো সেদিকে। তার চোখ থমকে গেল নেহার পরনে সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো খোপা করা। সাদা শাড়ির প্রতিটা কাজে নানান রঙের ছোঁয়া। নিখিলের পা চলতে চাইল না, তবুও সে ছুটল। হয়তো কয়েকটা মুহূর্ত বা কিছু সেকেন্ডের ব্যবধানে দৌড়ে গিয়ে দাঁড়ালো নেহার সামনে। এক ফোঁটা সময়ও ব্যয় না করে ঝাপটে জড়িয়ে ধরল মেয়েটাকে। নেহা কেঁপে উঠল। নিখিলের শক্ত বাঁধনে কতটা সময় পর আবদ্ধ হচ্ছে সে। তবুও মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কোনো প্রকার প্রতিক্রিয়া করল না। নিখিল চোখ বন্ধ করতেই তার চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। নেহা হেসে উঠল, ফিসফিস করে বলে উঠল, নতুন জীবনের শুরু করতে যাচ্ছিলেন বুঝি? চিন্তা করবেন না, বাধা হতে আসেনি, মুক্ত করতে এসেছি আপনাকে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।